এই ছেলেটা একটি আন্ডারগ্রাউন্ড ল্যাব থেকে টানেলের সাহায্যে পালিয়ে যাচ্ছিল। এই ল্যাবে অবৈধভাবে মানুষের উপর এক্সপেরিমেন্ট করা হয়ে থাকে। ডায়াবেটিস রোগীদের জন্য নতুন এক ধরনের ওষুধ তৈরি করতে একটা এক্সপেরিমেন্ট করা হচ্ছিল এবং এই পরীক্ষায় অংশ নিয়েছিল জিওং নামের এই ছেলেটি। কিন্তু দুর্ঘটনায় পুরো এক্সপেরিমেন্ট ফেল করে। এর ফলে জিওং বর্তমানে একটা জম্বিতে পরিণত হয়েছে, অর্থাৎ তার মস্তিষ্ক সাধারণ মানুষদের মতো কাজ করছে না। শরীর ঠিকঠাক ভাবে নড়াচড়া করতে পারলেও ব্রেনের সাহায্যে ভাবনা চিন্তা করার শক্তি হারিয়ে ফেলে জম্বিরা। জিওং এর ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছে। অপরদিকে রাতের বেলা দুজন কাপল একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল। তখনই হঠাৎ তাদের গাড়ির চাকা পাংচার হয়ে যায়। সাথে সাথেই জুন নামের এক লোক তাদের সাহায্য করতে এগিয়ে আসে এবং বলে, সামনেই আমার গ্যাস স্টেশন আছে, সেখানে আপনার গাড়ির পাংচার হওয়া চাকা ঠিক করে দিতে পারবো। গাড়ির মালিক কোনো উপায় না পেয়ে তার সাথেই চলে যায়। আসলে এটা পাহাড়ি অঞ্চলের একটা ছোট্ট গ্রাম, আশেপাশে কোথাও আর কোনো গ্যারাজ ছিল না। এরপর দেখানো হয় জুন সেই গাড়িটা ঠিক করে দিয়েছে, আর এর বিল তৈরি করে সেই লোকটাকে দেওয়া হলে লোকটা বিল দেখেই রাগারাগি করতে থাকে, কারণ জুন সামান্য চাকা ঠিক করার জন্য $1400 চার্জ করেছিল, যা সাধারণ বিলের চেয়ে 3 গুণ বেশি। আসলে জুন ইচ্ছে করেই গতরাতে রাস্তায় পেরেক ফেলে রেখেছিল যাতে গাড়ির চাকা পাংচার হয় আর সে এক্সট্রা ইনকাম করতে পারে। এই প্ল্যানিংটা ছিল জুনের স্ত্রী নামজুর। এভাবেই তারা কাস্টমার জোগাড় করত। বেশি চার্জ করা নিয়ে জুনদের সাথে ওই লোকটার ঝগড়া হতে থাকে। অপরদিকে জুনের ছোট বোন হাইউনকে দেখানো হয়, সে গ্যাস স্টেশনের গ্যারাজ পরিষ্কার করছিল। জুনের সাথে ওই লোকটার ঝগড়ার মাঝখানেই সে গ্যারাজ থেকে বাহিরে বের হয়। জুন তাকে দেখে জিজ্ঞেস করে, তুমি কি ভালোভাবে পরিষ্কার করেছো? হাইউন উত্তরে হ্যাঁ বলে। তার হাতে একটা ছোট্ট কোদাল দেখে সেই লোকটা ধরে নেয় হাইউন কোনো কাস্টমারকে ওই গ্যারাজে নিয়ে হত্যা করেছে। আসলে হাইউন একটু গম্ভীর ভাব নিয়ে দাঁড়িয়ে থাকায় তাকে অনেকটা সাইকোদের মতো লাগছিল। তাই লোকটা এবার ভয়ে আর ঝগড়া করে না, বরং পুরো পেমেন্ট পরিশোধ করে দ্রুত সেখান থেকে চলে যায়। নামজু সাথে সাথে টাকাগুলো একটা সিন্দুকের মধ্যে রেখে দেয়। আসলে নামজু প্রেগনেন্ট এবং ভবিষ্যৎ সন্তানের জন্য টাকা জমাচ্ছিল। এর পরের সিনেই জিওংকে দেখানো হয়। সে ওই গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময়ে দুজন মহিলাকে তার দিকে আসতে দেখে। তারা গল্প করতে করতে যাচ্ছিল। জিওং তাদের সামনে অদ্ভুত আচরণ করলেও এক চুল পরিমাণও গুরুত্ব দেয় না তাকে, বরং স্বাভাবিকভাবেই তাকে পাশ কাটিয়ে চলে যেতে থাকে। মহিলারা বলাবলি করছিল যে এই ছেলেটা মনে হয় মাতাল, কি অদ্ভুতভাবে হাঁটাচলা করছে। এদিকে ছোট ছোট বাচ্চারাও জিওংকে পাগল ভেবে ইট পাথর ছুঁড়ে মারতে শুরু করে, যে কারণে জিওং সেই বাচ্চাগুলোর পেছনে দৌড়াতে থাকে। আর এভাবেই সে গ্রামের ভেতরে প্রবেশ করে ফেলে। তারপর হঠাৎ করেই তার সামনে চলে আসে একটা কালো কুকুর। প্রথমে সে এমন ভাব করতে থাকে যেন সে আজকে কুকুরটাকে মেরেই ফেলবে, কিন্তু উল্টো সেই কুকুরটা তাকে কামড় দেওয়ার জন্য তাড়া করে। জিওং ভয়ে পাগলের মতো ছুটে যাচ্ছিল রাস্তা দিয়ে। সেই রাস্তার পাশেই কয়েকজন কৃষক নাস্তা করছিল। তারা জিওং এর এমন পাগলের মতো দৌড় দেখে হা করে তাকিয়ে থাকে। পরবর্তী সিনে মিস্টার পার্ক নামের এক বৃদ্ধ লোককে দেখানো হয়। সে তার কয়েকজন বন্ধুদের সাথে কার্ড খেলছিল, আর সে এই খেলায় প্রায় হেরেই যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই তাদের এক ফ্রেন্ড এসে চিৎকার করে বলতে থাকে, সবাই শোনো, একটা খুশির খবর আছে, আমি বিয়ের পাত্রী খুঁজে পেয়েছি, কিছুদিনের মধ্যেই আমার বিয়ে হবে। এটা শুনে সবাই তার দিকে ছুটে আসে আর সেই পাত্রীর ছবিটা দেখতে থাকে। এই সুযোগে পার্ক খেলায় চিটিং করার চেষ্টা করে, কিন্তু তখনই আবার এক ফ্রেন্ড তাকে চিটিং করতে দেখে ফেলে। বাকিরাও পার্কের চিটিং ধরে ফেলে। ওই মুহূর্তেই সেই কুকুরটা বাহিরে ঘেউ ঘেউ করছিল। পার্ক সবার মনোযোগ অন্যদিকে ঘোরানোর জন্য বাহিরে বের হয় আর ওই কুকুরটাকে ধমকিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। ওদিকে পাবলিক টয়লেটের ভেতর থেকে অদ্ভুত আওয়াজ আসছিল। পার্ক ভেতরে প্রবেশ করলে দেখতে পায় জিওং টয়লেটের টিস্যু পেপারগুলো নষ্ট করছে। এই দেখে সে অনেক বেশি রাগান্বিত হয়ে যায় আর জিওংকে মারতে এগিয়ে আসে। তবে জিওং আগেই টের পেয়ে যাওয়াতে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে সে পার্কের মাথায় একটা কামড় দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। পার্কের মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ছিল। এদিকে জঙ্গলে ময়লা ফেলে দিয়ে হাইউন বাড়ি ফিরছিল। জিওং আবার সেই রাস্তা দিয়েই দৌড়ে পালাচ্ছিল। হাইউন মনে করে যে জিওং একটা খারাপ ছেলে আর সে তাকে রেপ করবে, তাই সে জিওংকে লাথি মেরে বসে। এর ফলে জিওং সেখানেই মূর্তির মতো দাঁড়িয়ে থাকে আর হাইউনের দিকে এক নজরে তাকিয়েছিল। এদিকে পেছন থেকে আবারও সেই কুকুরটা ছুটে আসে। এর ফলে দুজনেই ভয়ে সেই গ্রামের রাস্তা দিয়ে এদিক সেদিক দৌড়াতে শুরু করে। এসব দৌড়ঝাঁপের কাণ্ড দেখে ওই কৃষকরা বলছিল আশেপাশে বোধহয় কোনো প্রতিযোগিতা হচ্ছে। পরবর্তী সিনে হাইউনের মেজো ভাই মিনকে দেখানো হয়। সে শহরে বসবাস করত আর সেখানেই একটা কোম্পানিতে জব করে, কিন্তু সেই কোম্পানি থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। তাই সে আবারও গ্রামে ফিরে আসছিল। সামনে থেকে হাইউনকে দৌড়ে আসতে দেখে সে খুব আনন্দিত হয়ে যায়, কারণ সে ভাবে তার বোন তাকে স্বাগতম জানাতে এভাবে ছুটে আসছে।
কিন্তু হাইউন তাকে দেখেও থেমে যায় না, উল্টো আরো গতিতে দৌড়াতে শুরু করে। এদিকে মিন দেখতে পায় তার ছোট বোনের পেছনে অদ্ভুত একটা ছেলে ছুটে বেড়াচ্ছে। এই দেখে সেও হাইউনের সাথে দৌড় দেয়। তবে কিছু দূর দৌড়ানোর পর হাইউন হোঁচট খেয়ে রাস্তায় পড়ে যায়। জিয়ং তার একদম কাছে চলে এসেছিল। ঠিক সেই মুহূর্তেই জুন একটা গাড়ি নিয়ে আসে আর জিয়ংকে ধাক্কা দিয়ে বসে। সেই ধাক্কাটা এত জোরে ছিল যে জিয়ং রাস্তা থেকে উড়ে যেয়ে একটা মাঠে গিয়ে পড়ে। এদিকে জুনরা খুবই চিন্তিত হয়ে যায়, কারণ তারা ভাবছিল জিয়ং হয়তো মারা গিয়েছে। কিন্তু রাস্তা থেকে মাঠের দিকে তাকালে দেখতে পায় জিয়ং এর আসলে কিছুই হয়নি। উল্টো সে উঠে দাঁড়িয়ে তাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তখনই সেই কুকুরটা চলে আসে আর বেচারা কোনো রকমে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে জুন বাড়িতে এসেও অতিরিক্ত টেনশন করছিল। সে বলে ওই ছেলেটা যদি থানায় গিয়ে আমাদের নামে মামলা করে তাহলে তো পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। কিন্তু মিন তাকে বলে সেই ছেলেটা তো আমাদের ঠিকানা জানে না, সে কিভাবে পুলিশ নিয়ে আসবে। আর তাছাড়া ছেলেটা হাইউনকে বিরক্ত করার চেষ্টা করছিল, তাকে বাঁচাতেই তুমি ধাক্কা দিয়েছো গাড়ি দিয়ে, এতে দোষের কিছু হয়নি। এই কথাবার্তার মাঝেই বাহিরে অ্যাম্বুলেন্সের সাইরেন বেজে ওঠে। জুনরা বাহিরে এসে দেখে তার বাবা মিস্টার পার্ককে হসপিটাল থেকে বাড়িতে পৌঁছে দিতে এসেছে। সেই লোকজন বলে আপনার বাবাকে কোনো জঙ্গলি কুকুরে কামড়ে দিয়েছিল, আমরা তার ট্রিটমেন্ট করে দিয়েছি। এদিকে পার্ক রাগান্বিত হয়ে বলতে থাকে আমাকে কোনো কুকুর কামড়ায়নি, একটা পাগল ছেলে আমাকে কামড় দিয়ে পালিয়েছে। ছেলেটাকে দ্বিতীয়বার দেখলেই আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। এই বলেই সে একটা ভ্যানিটি গাড়ির ভেতরে ঢুকে যায়। সে এই গাড়িতেই বসবাস করে এবং তার শেষ ইচ্ছে ছিল থাইল্যান্ডের সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়া। তার গাড়িতে সেই বিচের ছবি ঝুলিয়ে রেখেছিল, তবে সেখানে যেতে অনেক টাকার প্রয়োজন, তাই এই স্বপ্নটা এখনো স্বপ্নই রয়ে গিয়েছে। আর থাইল্যান্ডের কথা ভাবতে ভাবতেই তার শরীর জ্বরে গরম হয়ে যাচ্ছিল, তাই সে ফ্যান চালিয়ে বাতাসের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। অপরদিকে হাইউন তাদের গ্যারাজের ভেতর থেকে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। কি হচ্ছে তা দেখার জন্য সে দ্রুত সেখানে চলে আসে। পার্কও শব্দ পেয়ে গ্যারাজে এসে লাইট অন করে আর দুজনেই দেখতে পায় জিয়ং তাদের পোষা প্রাণীগুলো কাঁচা অবস্থায় খেয়ে ফেলছে। এদিকে পার্ক আবার তাকে চিনে ফেলে আর চিৎকার করে বলতে থাকে এই ছেলেটাই আমাকে কামড়ে দিয়েছিল, আজকে তাকে উচিত শিক্ষা দিব। এই বলে সে জিয়ংকে আক্রমণ করতে এগিয়ে যায়। পরিস্থিতি ভালো না তা বুঝতে পেরে হাইউন দ্রুত বাড়িতে এসে তার ভাইদের ঘুম থেকে উঠায়। জুন দৌড়ে এসে দেখে তার বাবা আর জিয়ং মারপিট করছে। এই দেখে তার মাথা কাজ করে না আর জিয়ংকে থামানোর জন্য উড়ে গিয়ে লাথি মারে। এর ফলে দেয়ালে লাগানো একটি রডের সাথে জিয়ং আটকে যায় আর সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। মিন এসে এই দৃশ্য দেখে আটকে ওঠে আর জুনকে বলে এত জোরে লাথি মারার কি দরকার ছিল, ছেলেটা মারা গিয়েছে মনে হয়, এখন তোমাকে জেলে যেতে হবে। জুন বলতে থাকে আমি তো বাবাকে সেভ করার জন্য তাকে লাথি মেরেছিলাম, এমনটা হবে তা বুঝতে পারিনি। এদিকে জিয়ং হঠাৎ করেই আবারও জেগে ওঠে। এই দৃশ্য দেখে জুনরা অনেক বেশি ভয় পেয়ে যায়। কোনো রকমে তারা সবাই গ্যারেজ থেকে বের হয়ে জিয়ংকে ভেতরেই আটকে দেয়। তারা ভাবছিল জিয়ং একটা ভূত আর সে প্রতিশোধ নিতে এখানে এসেছে, কারণ এত আঘাত পাওয়ার পরেও কারো পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। কিন্তু তখনই আবার মিন বলে ওঠে আমি বুঝতে পেরেছি এই ছেলেটা এমন হয়েছে কিভাবে, সে একটা জম্বি। সে মোবাইলে ট্রেন টু বুসান মুভির সিন দেখিয়ে বোঝাতে থাকে জম্বিরা আসলে কেমন। তারা এই ভিডিও দেখে বুঝতে পারে একজন জম্বি কেন ভালো মানুষকে কামড়ে দিলে সেও কয়েক ঘন্টার মধ্যে জম্বিতে পরিণত হয়। এটা জানার পরেই সবাই পার্কের কাছ থেকে দূরে সরে আসে, কারণ জিয়ং তার মাথায় কামড়ে দিয়েছিল। নামজু তার হাতে থাকা ফ্রাই প্যানের সাহায্যে পার্কে আঘাত করে বসে। এর ফলে সে অজ্ঞান হয়ে গেলে তাকে ভ্যানিটি গাড়িতে শুইয়ে দেয়া হয় এবং বাহির থেকে তালা দিয়ে গাড়িটা বন্ধ করে দেয়, যাতে সে জম্বিতে পরিণত হলেও বাহিরে আসতে না পারে। তারপর মিন সারা রাত ইন্টারনেটে জম্বিদের বিষয়ে সার্চ করে। পরদিন সকালবেলা ব্রেকফাস্টের সময় হাইউন আর নামজু স্বাভাবিকভাবেই খাওয়া দাওয়া করছিল, তাদের কোনো আফসোসই ছিল না। এদিকে জুন খুব কষ্ট পাচ্ছিল তার বাবার জন্য, কারণ সে তার বাবাকে একটা জম্বিতে পরিণত হতে দেখতে পারবে না। এরপরেই মিন এসে তাদেরকে বুঝিয়ে বলতে থাকে জম্বিদের পছন্দের খাবার হচ্ছে মানুষের ব্রেন। বাবাও জম্বিতে পরিণত হলে আমাদের উপর আক্রমণ শুরু করবে, তাই মনে পাথর দিয়ে হলেও বাবাকে আর আমাদের সাথে রাখা যাবে না, তাকে মেরে ফেলতে হবে। অপরদিকে পার্কের শরীর গরম হয়ে তার ঘাম বের হচ্ছে। সে উঠে দাঁড়ায় এবং সে গাড়ির জানালা দিয়ে বাহিরে বের হয়ে আসে, তবে সে অদ্ভুত আচরণ করছিল না। এদিকে জুন এবং মিন ঝগড়া করছিল তাদের বাবাকে নিয়ে। মিন বলে আমাদের হাতে আর কোনো উপায় নেই, বাবাকে বাঁচিয়ে রাখলেই বিপদ বাড়বে। এই ঝগড়ার মধ্যেই পার্ক ঘরে চলে আসে আর চুপ করে ডাইনিং টেবিলে বসে পড়ে। নামজু আবার ফ্রাই প্যান নিয়ে নেয় তার হাতে। পার্ক কিছু করলেই অ্যাটাক করবে সে। এদিকে পার্ক হাঁচি দেওয়ার জন্য বড় করে তার মুখ খুললে মিন একটা কাচের গ্লাস দিয়ে তার মাথায় আঘাত করে।
অপরদিকে জুন রাগান্বিত হয়ে মিনকে বকাঝকা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এরপর হায়ুনকে জিয়ং এর সাথে গ্যারাজে দেখানো হয়। জিয়ংকে একটা খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছিল। হায়ুন তার কাছে নাম জিজ্ঞেস করতে থাকে, কিন্তু স্বাভাবিকভাবেই সে কোনো কথার উত্তর দেয় না। এরপর সে তাকে সবজি খেতে দিয়ে নিজেই একটা নাম ঠিক করে। কাগজে জিনবু লিখে তার শার্টে লাগিয়ে রাখে এবং একা একাই গল্প করতে থাকে তার সাথে। এরপর নামজু সে গ্যারেজে এসে জিয়ং এর উল্টোপাল্টা কর্মকাণ্ড দেখতে থাকে। তার কিছুক্ষণ পর হায়ুন বাহিরে গেলে নামজু এসে জিয়ং এর সব দাঁতগুলো তুলে ফেলে, যাতে সে আর কাউকে কামড়াতে না পারে। অপরদিকে দেখানো হয় পার্কের বন্ধুরা তার এমন শারীরিক গঠন দেখে একদম অবাক হয়ে গিয়েছিল। আসলে সে তার যৌবন ফিরে পেয়েছিল। পার্ক নিজেও একটা আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে পায় তার সাদা চুলগুলো আগের মতো কালো হয়ে গিয়েছে, আর ঢিলে ঢালা চামড়াও যৌবনকালের মতো শক্ত হয়েছে। অর্থাৎ সে এখন আবারও আগের মতো লাইফটাকে এনজয় করতে পারবে। সে বুঝে যায় জিয়ং এর কামড়ের ফলেই তার এই শারীরিক পরিবর্তন হয়েছে। তাই সে দৌড়ে গ্যারাজে আসে এবং জিয়ংকে ধন্যবাদ জানিয়ে নাচতে শুরু করে। এদিকে বাহির থেকে উকি দিয়ে জুন এবং মিন এই নাচের দৃশ্য দেখছিল। মিন বলে, দেখো, জম্বি ভাইরাসটা মনে হয় বাবার ব্রেনে চলে গিয়েছে, তাই সে এমন পাগলের মতো নাচ গান করছে। পরবর্তী সিনে পার্কের সেই বন্ধুকে দেখানো হয় যার কয়েকদিন পরেই বিয়ে হবার কথা। তার নাম হচ্ছে সিও। সে এসে পার্কে রিকোয়েস্ট করে বলে, তুমি যেভাবে যুবক বয়সে ফিরে গিয়েছো, আমাকেও ঠিক একইভাবে যৌবনকালে ফিরে যেতে সাহায্য করো। তোমার যদি টাকার প্রয়োজন হয় আমি দিব, এমনকি থাইল্যান্ডে যাওয়ার টিকিটও কিনে দেব। পার্ক ভাবনা চিন্তা করে দেখে এই সুযোগটা তাকে কাজে লাগাতে হবে। সে সিওকে বলে, আমি তোমাকে সিক্রেটটা বলবো। এরপর তারা কথাবার্তা বলতে থাকে। এদিকে মিন আড়াল থেকে তাদের কথাবার্তা শুনে ফেলে, আর সেও জানতে পারে জিয়ং কোনো বৃদ্ধ লোককে কামড় দিলে সেই লোকটা ইয়ং বয়সে ফেরত চলে যায়। তারপরেই দেখানো হয় থাইল্যান্ডে যাওয়ার জন্য পার্ক তার ব্যাগপত্র গোছাতে শুরু করেছে। তখনই তার সব বন্ধুরা টাকা পয়সা নিয়ে হাজির হয় আর তাকে রিকোয়েস্ট করে বলতে থাকে, আমরাও যৌবনকালে ফিরে যেতে চাই, আমাদেরকেও সাহায্য করো। পার্ক কোনো উপায় না পেয়ে তাদেরকেও হেল্প করার সিদ্ধান্ত নেয় এবং তাদের গ্যারেজে নিয়ে আসে। তবে সে গ্যারেজে ঢুকতেই দেখতে পায় জিয়ং সেই খুঁটির সাথে বাধা নেই। আসলে একটু আগে মিন তাকে ছাড়িয়ে সাথে করে নিয়ে গিয়েছে। মিন তার এক বন্ধুর সাথে ফোনে কথা বলছিল। তার প্ল্যান ছিল শহরে গিয়ে জিয়ং এর মাধ্যমে টাকা কামানো, কারণ তারা সবাই জিয়ংকে এখন মেশিনের মতো ব্যবহার করছে, যার কাজ হচ্ছে মানুষদেরকে বৃদ্ধ থেকে যুবকে পরিণত করা। তবে সে একটু বেশি উত্তেজনায় গাড়িটা অতিরিক্ত গতিতে চালাচ্ছিল, ফলে দুজন ট্রাফিক পুলিশ তাকে জরিমানা করতে আসে। তবে মিনের ভাগ্য ভালো যে সেই ট্রাফিক পুলিশদের একজন ছিল তার ছোটবেলার বন্ধু চই। সে তার সাথে কিছুক্ষণ গল্প করে, এরপর তাকে জরিমানা না করেই ছেড়ে দেয়। কিন্তু দ্বিতীয় পুলিশ অফিসার গাড়ির পেছনে রাখা একটি বক্স থেকে মানুষের আওয়াজ শুনতে পায়, আর চেক করার জন্য সেটা খুলতেই অবাক হয়ে যায়, কারণ সেই বক্সের মধ্যেই জিয়ংকে হাত পা বেঁধে আটকে রাখা হয়েছিল। এই অপরাধে মিনকে থানায় নিয়ে আসে অফিসাররা। সিনিয়র একজন পুলিশ এসে জিয়ং এর বাঁধন খুলে দেয়। দেখে তার একটাও দাঁত অবশিষ্ট নেই এবং তার দেহটাও স্বাভাবিক মনে হচ্ছিল না। তাই সেই অফিসার মিনকে সন্দেহ করে যে সে জিয়ংকে টর্চার করেছে। এই নিয়ে তর্ক হচ্ছিল। তখনই আবার মিস্টার পার্ক থানায় হাজির হয় আর জিয়ংকে তার ছেলের পরিচয় দিয়ে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যায়। কিন্তু জিয়ং চলে আসার সময়ে একজন তার হাতের ছাপ কালেক্ট করে নেয়। এরপর দেখানো হয় জিয়ংকে আবারও সেই গ্যারাজে রাখা হয়েছে। হায়ুন তার কাছে গিয়ে একটা সবজি খেতে দেয়, কিন্তু জিয়ং সেটা হাতে নিয়েই বসেছিল। তাই হায়ুন সেই সবজিতে টমেটো সস লাগিয়ে দেয়। জিয়ং সবজিতে কামড় বসায় ঠিকই, কিন্তু ভালোভাবে খেতে পারছিল না। হায়ুন লক্ষ্য করে দেখে তার সবগুলো দাঁত উঠিয়ে নেওয়া হয়েছে। এটা দেখেই তার মাথা গরম হয়ে যায়। আসলে সে এই কিউট জম্বিটাকে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করেছে। ওইদিকে বাহিরে তখন পার্ক তার ছেলেদের সাথে যুবক হওয়ার সিক্রেট শেয়ার করে আর বলে, ওই জম্বিটার সাহায্যে টাকা কামিয়ে আমি থাইল্যান্ডে ঘুরতে যাব, তোমরা এতে বাধা দিতে পারবে না। সবাই অবশ্য তার কথায় রাজি হয়। মিন বলে, বাবার কাজ হয়ে গেলে আমি জম্বিটাকে নিয়ে যাব। এছাড়া জুনরাও টাকা ইনকাম করে গ্যাস স্টেশনটাকে আরো উন্নত করতে পারবে, সবকিছু একদম পারফেক্ট হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তেই হায়ুন এসে রাগ দেখিয়ে বলে, জিংবুর দাঁতগুলো কে নষ্ট করেছে? এই কথা শুনেই পার্কের মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ জিয়ং কামড় না দিলে বৃদ্ধরা যুবক হতে পারবে না। এদিকে সেই বৃদ্ধ লোকগুলো চলে এসেছিল যুবক হতে। পার্ক দ্রুত একটা আইডিয়া বের করে। সে তার এক বন্ধুর কাছ থেকে নকল দাঁত নিয়ে এসে সেগুলো জিয়ং এর মুখে লাগিয়ে দেয়। এরপর জিয়ংকে একটা রুমের ভেতরে বসানো হয় আর সেই বৃদ্ধ লোকগুলোকে বাহিরে দাঁড় করিয়ে পার্ক বলে, তোমরা সবাই লাইন ধরে এখানে দাঁড়িয়ে যাও। এই ছিদ্র দিয়ে তোমাদের হাত ভেতরে ঢুকাতে হবে। প্রথমে একটু ব্যথা পাবে, কিন্তু এরপরেই তোমাদের শরীর পরিবর্তন হয়ে যুবক ছেলেদের মতো হয়ে যাবে। সবাই খুব ভয় পাচ্ছিল, তবে সব থেকে বৃদ্ধ লোকটা কামড় খেতে
রাজি হয়, কিন্তু সে আবার অনেক ধীর গতিতে চলে। এতক্ষণ অপেক্ষা করলে অনেকটা দেরি হয়ে যাবে, তাই সিও নিজেই তার হাত বাড়িয়ে দেয় জিওং এর দিকে, কিন্তু জিওং তবুও কামড় দিচ্ছিল না। নামজু বুদ্ধি করে হাতের উপর টমেটো সস লাগিয়ে দেয়। এই দেখে জিওং মজা করে সেই হাতের উপর কামড় বসায়, আর এই সিন দেখে বাকিরা সবাই ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু সব থেকে বৃদ্ধ লোকটা যুবক হওয়ার জন্য একদম মরিয়া হয়েছিল। সে তার হাত ওই ছিদ্র দিয়ে ঢুকিয়ে দেয়। এটা দেখে সবার সাহস বৃদ্ধি পায় এবং তারপরেই এক এক করে সবাই জিওং এর কামড় খেতে থাকে, আর তারাও বেশ ভালো পরিমাণে টাকা ইনকাম করে ফেলে। টাকাগুলো নামজু তার ওই সিন্দুকের মধ্যে রেখে দেয়। এর পরদিন সকালবেলা পার্কের সব বন্ধুরা যুবক হয়ে গ্রামে দৌড়াদৌড়ি করছিল। তাদের আনন্দের সীমা ছিল না। যৌবনকালের শক্তি আর যশ পেয়ে সবাই অনেক খুশি ছিল। এদিকে আবার নামজু তার ওই সিন্দুক খুলে দেখে একটা টাকাও সেখানে নেই। আসলে পার্ক সব টাকা চুরি করে থাইল্যান্ড ঘুরতে চলে গিয়েছে। এর ফলে জুনরা খুবই হতাশ হয়ে পড়ে, আর মিন এই সুযোগে জিওংকে আবারও কিডন্যাপ করে নিয়ে যাওয়ার প্ল্যান করে। সে জিওংকে নিয়ে গ্যারেজ থেকে বের হতে যাবে, তখনই নামজু এসে তাকে ধরে ফেলে। অপরদিকে সেই বৃদ্ধ লোকগুলো তাদের ছেলেদের কাছে গিয়ে সবকিছু খুলে বলে। তারাও জানতে পারে টাকার বিনিময়ে পার্কের ফ্যামিলি এই কাজ করে বেড়াচ্ছে, তাই সবাই পার্কের বাড়ির দিকে রওনা হয়। তাদের দেখে মনে হচ্ছিল তারা খুব রাগান্বিত। এদিকে আবার হাইউন একটা সবজির খেতে নিয়ে আসে জিওংকে, আর জিওং সেখানে মন খুলে সবজি খেতে থাকে। হাইউন তার এই কিউটনেস দেখে মুগ্ধ হয়ে তাকিয়েছিল। সে তাকে কথা শেখানোর ট্রাই করে, কিন্তু জিওং তার কথায় মনোযোগ না দিয়ে শুধু খেয়েই যাচ্ছিল। তাই হাইউন সবজি নিয়ে দৌড়াতে শুরু করে। জিওংও তার পেছনে ছুটতে থাকে। এক পর্যায়ে দুজন হোঁচট খেয়ে পড়ে যায়। এর ফলে রোমান্টিক একটা পরিবেশ তৈরি হয়। তখনই জুন এসে জিওংকে লাথি মেরে সরিয়ে দেয়। সে ভাবছিল জিওং আবারও তার ছোট বোনকে বিরক্ত করছে। তখনই হঠাৎ হাইউন দেখতে পায় গ্রামের সবাই রাগান্বিত হয়ে তাদের বাড়ির দিকে যাচ্ছে। এই দেখে জুন সোজা বাড়ির দিকে দৌড়ে আসতে থাকে। মিন আর নামজুও সেই লোকগুলোকে দেখে ঘরের ভেতর দৌড়ে চলে আসে। তারপর সবাই দরজা জানালা লাগিয়ে চুপ করে বসে থাকে। এদিকে সেই লোকগুলো তাদেরকে বলছিল, তোমরা সবাই কোথায়? এদিকে মিন তার ভাইকে বলতে থাকে, আজকে এরা আমাদের মেরেই ফেলবে। তখনই সিও এসে তাদের বলে, আমি তোমাদের জন্য নতুন কাস্টমার নিয়ে এসেছি, জলদি বাহিরে আসো। আসলে এরা রাগান্বিত হয়ে আসেনি, বরং এরাও এখন শক্তিশালী আর যুবক হতে চায়। এই কথা শুনেই মিন জানালা খুলে বাহিরে আসে আর সবাইকে লাইন ধরে দাঁড়িয়ে যেতে বলে। তারপর এক এক করে সবাই জিওং এর কাছ থেকে কামড় খাচ্ছিল। দিন দিন তাদের কাস্টমারের সংখ্যা বেড়েই যাচ্ছিল। এমনকি পাশের গ্রাম থেকেও মানুষজন ছুটে আসছিল যুবক হওয়ার জন্য। আর নামজুর সেই সিন্দুক আবারও টাকার বান্ডেল দিয়ে ভর্তি হয়ে যায়। তাদের আর্থিক অবস্থা আগের চেয়ে বেশ ভালো হয়ে গিয়েছে। হাইউন আর জুন মিলে তাদের বাবার সেই গাড়িটাকে গ্যারাজে নিয়ে আসে এবং সেখানেই জিওংকে থাকার জায়গা করে দেয়। আর মিন নতুন এক জোড়া নকল দাঁত নিয়ে আসে, আর সেই দাঁত দিয়ে জিওং আরো মজা করে সবজি খেতে পারছিল। এরপর হাইউন জিওংকে নিয়ে একটা সেলুনে আসে। তার চুল কাটিয়ে তাকে একদম হ্যান্ডসাম বানিয়ে ফেলে। তারপর তাকে নতুন জামা কিনে দেয়। এই নতুন লুকে জিওংকে খুব সুন্দর দেখাচ্ছিল। এরপর হাইউন তাকে নিয়ে একটা রেস্টুরেন্টে খেতে যায়। তবে জিওংকে যতই হ্যান্ডসাম দেখা যাক না কেন, তার খাবার খাওয়ার স্টাইল এখনো জম্বিদের মতোই। এদিকে নামজু এবং জুন তাদের গ্যাস স্টেশনটাকে নতুন করে সাজায়। এরপর তার সামনে দাঁড়িয়ে একটা ফ্যামিলি ফটো তুলে নেয়। জিওংও ছিল তাদের সেই ছবিতে। রাতের বেলা সবাই একসাথে ডিনার করতে বসে। জিওং আগের তুলনায় বেশ ভদ্র হয়েছে। সে আর এখন পাগলের মতো আচরণ করে না। তাছাড়া সে এখন হাইউনের সব কথা শুনে। হাইউন নিজের হাতেই তাকে খাইয়ে দিত। ডিনার করা শেষ হলে হাইউন জিওংকে গাড়িতে রেখে আসতে যায়। আর তখনই সে মিনকে ফোনে কথা বলতে শুনে ফেলে। মিন তার এক বন্ধুর কাছে জিওংকে একেবারে বিক্রি করে দিতে চাইছিল। কিন্তু এর পরের দিন সকালবেলা চুই ডাটাবেজে জিওং এর ফিঙ্গারপ্রিন্ট চেক করলে দেখতে পায় সেখানে তার নাম রেজিস্টার করা নেই, অর্থাৎ সে পার্কের ছেলে না। অপরদিকে আবার সিওর বিয়ের অনুষ্ঠান দেখানো হয়। সেখানে গ্রামের প্রায় সবাই উপস্থিত ছিল। জুনু এসেছিল তার ফ্যামিলির পক্ষ থেকে, যাদেরকে জিওং কামড়ে দিয়েছিল। তাদের সবারই হঠাৎ করে অতিরিক্ত গরম লাগতে শুরু করে। অনেকে তো এসির সামনে গিয়ে দাঁড়িয়েছিল। তাদের আচরণ ধীরে ধীরে অস্বাভাবিক হয়ে যাচ্ছিল। এদিকে আবার হাইউন জিওংকে নিয়ে একটা জঙ্গলে চলে আসে এবং তার সাথে ইমোশনাল কিছু কথা শেয়ার করে। সে বলে, আমাকে কেউ ভালো চোখে দেখে না, কারণ আমার জন্মের পরেই মা মৃত্যুবরণ করেছিল। সবাই আমাকে অভাগা মনে করে। আমি নিজেও অনেক কষ্ট পাই। এই বলে সে কান্না করতে থাকে। তবে জিওং তার মতোই ছিল।
অপরদিকে মিন গাড়ি খুলে দেখে জিয়ং সেখানে নেই, তাই সে টেনশনে পড়ে যায়। এদিকে হায়ুন জিয়ংকে সেই জঙ্গলে রেখে আসার সিদ্ধান্ত নেয়, কারণ সে জানে তার ভাই জিয়ংকে বিক্রি করে দিবে। সে প্রথমে জিয়ংয়ের হুডি লাগিয়ে দেয় এবং তার হাতে একটা সবজি দিয়ে বলে এখান থেকে অনেক দূরে চলে যাবে আর নিজের খেয়াল রাখবে। এই বলে সে বিদায় জানিয়ে চলে আসতে থাকে, কিন্তু জিয়ং তার পিছু নেয়। এর ফলে হায়ুন রাগ দেখিয়ে বলে ওঠে আমাকে ফলো করবে না, চলে যাও এখান থেকে। এদিকে মিন চারদিকে পাগলের মতো জিয়ংকে খুঁজে বেড়াচ্ছিল। এভাবে খুঁজতে খুঁজতে সেও জঙ্গলের দিকে চলে আসে। জিয়ংকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে তাকে নিয়ে বাস স্টেশনে চলে যায়। চেয়ারে জিয়ংকে বসিয়ে রেখে মিন টিকিট কিনতে ভিতরে যায়। অপরদিকে সেই বিয়ের অনুষ্ঠান দেখানো হয়। একে অপরকে কামড়ে দিয়ে রক্তাক্ত করে ফেলেছিল। এভাবে ধীরে ধীরে শহরের সবাই এক এক করে জম্বিতে পরিণত হয়। মিনও টিকিট কেটে বাহিরে আসলে দেখে সবাই জম্বিতে পরিণত হয়ে গিয়েছে, একে অপরকে কামড়ে আহত করে ফেলছে। এই দেখে সে জিয়ংকে সেখানেই রেখে পালিয়ে যায়। হায়ুন তখন জিয়ংয়ের গাড়িতে মন খারাপ করে শুয়েছিল। সেখানেও একটা জম্বি চলে আসলে হায়ুন দৌড়ে জুন এবং তার ভাবির কাছে চলে আসে। সেই জম্বিটা তাদের দিকে ছুটে আসলে নামজু তাকে আঘাত করে মাটিতে শুইয়ে দেয়। তখনই আবার অফিসার চই সেখানে হাজির হয় আর তাদের দিকে গান পয়েন্ট করে রাখে, কারণ সে জেনে ফেলেছে তাদের কারণেই এই অবস্থা হয়েছে পুরো গ্রামে। কিন্তু চইয়েরও শেষ রক্ষা হয় না। পেছন থেকে এসে একটা জম্বি তাকে কামড়ে দেয় আর এরপরেই আরো একটা জম্বি তাদের দিকে আসতে শুরু করে। এই দেখে তারা দ্রুত গ্যাস স্টেশনের ভেতরে ঢুকে পড়ে। সেখানে সাং নামের একটা জম্বি আসে। সাং ছিল জুনের ছোটবেলার বন্ধু, কিন্তু সে এখন জুনকে চিনতে পারছিল না এবং তার উপর আক্রমণ করে বসে। এই দেখে নামজু ফ্রাই প্যান দিয়ে সাংয়ের মাথায় জোরে আঘাত করে। কোনো রকমে জুনকে বাঁচিয়ে তারা উপরের ঘরে চলে আসে এবং দরজা বন্ধ করে সেখানে আশ্রয় নেয়। জুন উকি দিয়ে বাহিরে তাকিয়ে দেখে চারদিকে জম্বিরা ঘোরাঘুরি করছে। তখনই আবার নামজুর পেটে ব্যথা শুরু হয়, তার ডেলিভারির সময় হয়ে যাচ্ছে। এরপর হায়ুন একটা ডায়েরি নিয়ে আসে। এই ডায়েরিটা আসলে ইন্টারনেটে ঘেটে মিন তৈরি করেছিল। তারপর তারা মোটা আর শক্ত জামা কাপড় পরে নেয়, যাতে জম্বিরা কামড় দিলেও তেমন ক্ষতি না হয়। এছাড়া ঘরের হাড়ি পাতিলগুলো দিয়ে তারা হেলমেট তৈরি করে। এখন তারা মোটামুটি প্রস্তুত জম্বিদের সাথে লড়াই করতে। এদিকে মিনকে দেখা যায় একটা গাড়ির নিচে লুকিয়ে আছে। সেই গাড়ির আশেপাশে জম্বিরা ঘোরাফেরা করছিল। কোনো শব্দ পেলেই এই জম্বিগুলো সেই আওয়াজের দিকে ছুটে যায়। আর দুর্ভাগ্যবশত ওই সময়ই মিনের ফোনের রিংটোন বেজে ওঠে। জম্বিরা আওয়াজ পেয়ে তার দিকে আসতে শুরু করলে মিন তার ফোনটা অন্য একটা গাড়ির নিচে ছুঁড়ে মারে। ফলে জম্বিগুলো সেই দিকে চলে যায়। এই সুযোগে মিন একটা ট্রাক নিয়ে তার বাড়ির দিকে রওনা হয়। এভাবেই দিন গড়িয়ে রাত হয়ে যায়। এখনো জম্বিরা চারদিক থেকে তাদের বাড়ি ঘর ঘিরে রেখেছে। তখনই হঠাৎ নামজুয়ের ডেলিভারির পেইন শুরু হয়। তীব্র যন্ত্রণায় সে চিৎকার করতে থাকলে জম্বিরা আওয়াজ পেয়ে ঘরের ভেতরে আসতে থাকে। এখন তাদেরকে এই ঘর ছেড়ে বের হতে হবে। জুন আর হায়ুন জানালা দিয়ে ঘর থেকে বের হয়, কিন্তু নামজুর সেই টাকার সিন্দুকের কথা মনে পড়লে সে আবার ফিরে আসে ঘরের ভেতরে। আর তখনই কয়েকটা জম্বি তাকে ঘিরে ধরে, তবে সে কোনো রকমে ফাইট করে তাদের কাছ থেকে রক্ষা পায়। তারপর ছাদ দিয়ে হেঁটে তারা গ্যারাজের উপরে চলে আসে। ঠিক সেই মুহূর্তেই মিন ট্রাক নিয়ে চলে আসে। জম্বিদের মনোযোগ তার দিকে আকর্ষিত হয়। তারপর দেখা যায় সে আতশবাজি ফুটিয়ে জম্বিদের মেরে ফেলার চেষ্টা করছে। এদিকে জুন চিৎকার করে বলতে থাকে এটা গ্যাস স্টেশন, সবকিছু ব্লাস্ট হয়ে যাবে। এই শুনে মিন থেমে যায়। তবে এতক্ষণে কয়েকটা আতশবাজিতে আগুন ধরে যায়, সেগুলো আকাশে গিয়ে ব্লাস্ট হতে থাকে। এর ফলে আশেপাশের যত জম্বি ছিল সব তাদের দিকে আসতে শুরু করে। জিয়ংও এই আতশবাজিকে ফলো করে সেদিকে আসছিল। এদিকে আবার নামজুর ডেলিভারির পেইন বেড়েই যাচ্ছিল। তাকে দ্রুত হসপিটালে নিতে হবে। মিন একটা আইডিয়া বের করে। সে জিয়ং এর পুরনো জামা কাপড় এনে দেয় জুনের কাছে আর এগুলো পরে বাহিরে যেতে বলে। এর ফলে জম্বিরা তাকে শনাক্ত করতে পারবে না। কিন্তু জুন বলে আমি কেন যাব, তুমি প্রথমে গিয়ে দেখো এই আইডিয়া কাজ করে কিনা। মিন বলে নামজু তোমার স্ত্রী, তাই তুমিই যাবে আগে। জুন উত্তরে বলে আমার স্ত্রী তো কি হয়েছে, তোমার তো ভাবি, তুমিও যাবে। এরপর দুজনে মিলেই বাহিরে যায়। জম্বিরা জিয়ং এর ড্রেসগুলোর ঘ্রাণে কনফিউজড হয়ে পড়ে। এই সুযোগে জুনরা একটি গাড়িতে উঠে বসে, তবে তারা আবার ভুল করে গাড়ির লাইট অন করে ফেলে। তাই সব জম্বি এক হয়ে তাদের দিকে ছুটে আসে, যে কারণে তারাও সেখানে আটকা পড়ে যায়। তখনই হায়ুন এসে জম্বিগুলোকে আকৃষ্ট করার চেষ্টা করে। সব জম্বি হায়ুনের দিকে ছুটে যায়। এক পর্যায়ে সবগুলো হোঁচট খেয়ে হায়ুনের উপর পড়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়। কিন্তু ঠিক সেই মুহূর্তেই জিয়ং এসে বাকিদের থামিয়ে দেয় আর হায়ুনকে এসে বাঁচিয়ে নেয়। অপরদিকে একটা জম্বি গ্যাস স্টেশনের কারেন্টের লাইনে শক খেতে থাকে। এর ফলে জম্বিরা আবার তার দিকে যেতে শুরু করে আর সবাই সেখানে পাগলের মতো আচরণ করছিল। জুন এই সুযোগে ঘরে যায় ট্রাকের
ট্রাকের চাবি আনতে। এদিকে আবার নামজুর ডেলিভারি হয়ে যায় গাড়ির মধ্যে। তার বাচ্চা কান্না করতে শুরু করলে জম্বিরা তার দিকে দৌড় দেয়, আর এদিকে জম্বি প্রায় ভেতরে ঢুকিয়ে পড়ছিল। তখনই হাইউন এসে জম্বিটাকে মারধর করে অবস্থা খারাপ করে ফেলে। তারপর দেখানো হয় হাইউন তার ভাবিকে প্রোটেক্ট করার জন্য গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েছে, তার সাথে জিওংও দাঁড়িয়েছিল মারপিট করার জন্য। এদিকে আবার জুনকে ঘরের মধ্যে কয়েকটা জম্বি ঘিরে ফেলে, তাই সে জানালা দিয়ে ট্রাকের চাবিটা মিনের দিকে ছুঁড়ে মারে আর তার ভাইকে বলে আমার পরিবারটাকে দেখে রেখো। এরপরেই জম্বিগুলো তাকে ভেতরের দিকে টেনে নিয়ে যায়। এদিকে মিন উল্টোপাল্টা ট্রাক চালানো শুরু করে, যে কারণে কয়েকটা জম্বি সেই ট্রাকের চাপায় আহত হয়। এদিকে হাইউন ক্লান্ত হয়ে গাড়িতে উঠে পড়ে। জিওং একাই তাদেরকে বাঁচানোর জন্য দাঁড়িয়েছিল। হাইউন অবশ্য তাকেও ভেতরে ডাকছিল, কিন্তু সেও আসলে হাইউনকে পছন্দ করে ফেলেছিল, তাই সে নিজের পছন্দের মানুষটাকে রক্ষা করতে নিজেকেও বিলিয়ে দিতে পারে। ওইদিকে মিন এদিক সেদিক ট্রাক চালিয়ে তেলের ট্যাঙ্ক লিক করে ফেলে, যে কারণে চারদিকে পেট্রোল ছড়িয়ে পড়েছিল। সবাই ওই গাড়িতে উঠে বসে পড়ে। চলে যাওয়ার সময় জুনও গাড়িতে উঠে বসে। সে কোনো রকমে জম্বিদের সাথে লড়াই করে বেঁচেছিল। এদিকে হাইউন জিওংকে এখানে ফেলে রেখে যেতে চাইছিল না, কারণ জিওং এখন প্রায় মানুষ হয়ে গিয়েছিল। এমনকি সে হাইউনকে নাম ধরেও ডাকতে পারছিল, কিন্তু কিছুই আসলে করার ছিল না। জিওং একটা লাইটার জ্বালিয়ে সেখানে বিশাল ব্লাস্ট করিয়ে দেয়। এই বিশাল বিস্ফোরণে অনেক জম্বি সেখানেই মারা যায়। এর পরদিন সকালবেলা তারা এই গ্রাম থেকে অনেকটা দূরে চলে এসেছিল, আর তখনই হঠাৎ দেখা যায় জুনও জম্বিতে পরিণত হয়ে যাচ্ছে, কারণ গতরাতে ওই ঘরের মধ্যে তাকেও জম্বিরা কামড়ে দিয়েছিল। জুনকে জম্বিতে পরিণত হতে দেখে সবাই গাড়ি থেকে নেমে পড়ে আর তাকে গাড়িতেই আটকে রাখে। নামজু ইমোশনাল হয়ে তার স্বামীকে বাঁচানোর চেষ্টা করে। হাইউন অনেক কষ্টে তাকে ধরে রেখেছিল। ঠিক সেই মুহূর্তেই মিন দেখতে পায় টানেলের ভেতর থেকে কারোর পায়ের শব্দ পাওয়া যাচ্ছে, আর সেই লোকটা আর কেউ নয়, বরং সে ছিল তার বাবা মিস্টার পার্ক। সে থাইল্যান্ড থেকে ছুটি কাটিয়ে চলে এসেছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে পার্ক এখনো জম্বিতে পরিণত হয়নি, অথচ তার বন্ধু এবং বাকি সবাই জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল। অর্থাৎ সে এই জম্বি ভাইরাস তার শরীরে মানিয়ে নিতে পেরেছে। তখনই রেডিওতে সরকারের পক্ষ থেকে একটা নিউজ প্রচারিত হয়। সেখানে বলা হচ্ছিল পুরো শহর জম্বিতে ভরে গিয়েছে, তবে যে ব্যক্তি এই জম্বির কামড় খেয়ে এখনো ভালো আছে তার সাহায্যে বাকিদের ভালো করা যাবে। এই শুনে সবাই আনন্দিত হয়ে যায়। এর 6 মাস পরের দৃশ্য দেখানো হয়। পার্ক অনেক জম্বিকেই ঠিক করে ফেলেছিল। তাদের প্রধান কাজই হচ্ছে বিভিন্ন গ্রাম আর শহরে ঘুরে জম্বিদের স্বাভাবিক করে তোলা। তাদের সাথে জিওংকেও দেখানো হয়। সেই রাতে কোনো রকমে সে সার্ভাইভ করেছিল। সে এখন হাইউনদের সাথেই থাকে আর জম্বিদের ঠিক করার কাজ করে, আর এখন সে পুরোপুরিভাবে সুস্থ একজন মানুষ। অর্থাৎ তাদের পরিবারটা এখন হাসি খুশি ভাবেই জীবনযাপন করছিল। শুধুমাত্র পার্ক এই কাজটাকে পছন্দ করছিল না, কারণ বেচারাকে প্রতিদিন শত শত জম্বিকে কামড় দিতে হয়। তার কামড়ের ফলে সব জম্বিরা সুস্থ মানুষে পরিণত হয়। আর এখানেই এই অসাধারণ মুভিটার সমাপ্তি ঘটে।